আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৫১। লেখনীতে সালমা চৌধুরী। মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবির নিরুদ্বেগ। আবিরের বেপরোয়া ভাব দেখে মেঘ কপাল গোটালো, তাকালো তানভীরের দিকে। তানভীর আগে থেকেই সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মেঘ নম্র স্বরে জানালো, ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞেস করলো, আপু মাপ করেছেন? হ্যাঁ করেছি। ছেলেগুলো চলে গেছে। তানভীর আবিরকে ইশারায় জিজ্ঞেস করলো, সমস্যা কি? আবিরও ইশারাতেই বুঝলো, তেমন কিছু না। মেঘ সন্দেহের দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘের দিকে না তাকিয়ে তানভীরকে বলল, তুই ওদের নিয়ে ঘুরে আয়। আমি মেঘকে নিয়ে এক জায়গায় যাব। তানভীর ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকালো। আবিরের নীরের দৃষ্টি দেখেই তানভীর এগিয়ে গিয়ে গাড়িতে বসলো। মিম আর আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখনও আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির এবার সরাসরি মেঘের মুখের দিকে তাকালো। মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ, ভ্রু কুচকানো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডগা ক্রমশ ফুলছে, গাল ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আবির গলার স্বর কিছুটা উঁচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, ছেলেগুলো আমায় সরি বলল কেন? আমি কি জানি। মেঘের রাগ চোখ মুখে ভেসে উঠছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যিই কিছু জানেন না? আবির নিচের ঠোঁট কামড়ে এক আঙ্গুল মেঘের নাকের ডগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাগলে তোকে সেই লাগে, পুরাই অগ্নিকন্যা। সারাক্ষণ এভাবে ঘুরবি, তাহলে কোনো ছেলে বাজে কমেন্টসও করবে না, তারপর তাদের এসে সরিও বলতে হবে না। আবির এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলো। হাতের ইশারায় মেঘকে ডাকলো। আবির রিক্সা থেকে হাত বাড়ালো। মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে ধরে রিক্সাতে উঠে বসলো। আবির মেঘের দিকে ঝুঁকে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়ে দিয়েছে, যেন বাতাসে চুল এলোমেলো না হয়। মেঘ অবাক চোখে সেই দৃশ্য দেখছে। রিক্সা চলতে শুরু করেছে। আবির খানিকক্ষণ পরপরই মেঘের দিকে ঝুঁকে দেখে কোনো কিছু গাড়ির চাকায় আটকায় কিনা। আবির যতবার কাছে আসে, আবিরের গায়ের গন্ধে মেঘের ছোট দেহ ততবারই কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান দেখে আবির রিক্সা থামিয়ে সেখান থেকে তাজা ফুলের মাথার মুকুট কিনেছে, সাথে 2 হাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট। আশেপাশে ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতে মেঘকে সেসব পরিয়ে দিয়েছে। মেঘ আজ নির্বাক, কথা বলতে একদমই ইচ্ছা করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিক্সাতে পাশাপাশি বসে আছে, এতেই তার খুশির সীমা নেই। তার ওপর আবিরের যত্নে বারংবার অভিভূত হচ্ছে। নতুন করে নতুনভাবে প্রেমে পড়তে ইচ্ছে করছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুই জিজ্ঞেস করার ইচ্ছে নেই তার। তার একটু সামনে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে অষ্টাদশী সেখানেই যাবে, কোনো প্রশ্ন করবে না। যেই কথা সেই কাজ। রিক্সা থেকে নেমে একটু হেঁটে একটা বাসায় ঢুকলো। মেঘ কিছুটা দূরে দাঁড়ালো। কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মাইশা আপু একগাল হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এতদিনে বোনের কথা মনে পড়ল? আবির মুখে হাসি রেখে ঠাট্টার স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। আহা গো, কি কাজে ব্যস্ত তা আমার জানা আছে। আবির মাইশার দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। মাইশা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর উঁচু করে ডাকলো, এই যে ম্যাম, আসুন। মেঘ গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতেই মেঘকে দেখে মাইশা 2 হাতে নিজের 2 গালে হাত রাখলো। মেঘকে আপাতমস্তক দেখে দরজার বাইরে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘও মাইশা আপুকে দেখে অবাক হয়ে গেছে। আপুর বিয়ের পর আজই আপুকে দেখছে। আবির অবশ্য আগেও এসেছে। বাসাও আবিরই ঠিক করে দিয়েছিল। মেঘ জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? ও বের হইছে, চলে আসবে এখনই, তোমরা ভেতরে এসে বসো। মেঘ ঘুরে ফিরে বাসাটা দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি, শাড়ি পরিয়ে তোমার সামনে এনেছি। মাইশা আবিরকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা না, আমি তাকে তোর বউ হিসেবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে। আহারে। আবির ঠোঁট ফুলিয়ে অভিযোগের স্বরে বলল, তুমিই একমাত্র বুঝছো। মেঘের দিকে তাকিয়ে বলল, আর কেউ তো বুঝেই না। মাইশা হাসতে হাসতে বলল, দাঁড়া বলে দিচ্ছি। এই না,
আপু প্লিজ বলো না। ততক্ষণে মেঘ এসে সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে আপু? মাইশা মুখে হাসি রেখেই বলল, মেঘ তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। মাশাল্লাহ। সাবধানে থেকো, তোমাকে দেখে কারোর হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। একটু পর মাইশা আপুর হাজবেন্ড বাসায় আসছেন। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করি আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেন গেট পর্যন্ত এগিয়ে এসে উচ্চস্বরে বলল, আবির মেঘের শাড়ির কুচিগুলো ঠিক করে দে। মেঘ আর আবির দুজনেই অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলল, কি হলো, ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেড়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে সে দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে মেঘের। আবির দাঁড়াতেই মাইশা আবিরকে ডাকলো। আবির কাছে যেতেই মাইশা হেসে বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্নশীল হতে হবে। আবির মুচকি হেসে বলল, বিয়েটা করতে দাও, যত্ন কি, কাকে বলে, কত প্রকার বিস্তারিত দেখতে পারবা। আসছি। আবির মেঘকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তানভীর মিম আর আদিকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার এদিকে আসছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানভীরেরও খুব ইচ্ছে করছিল বন্যাকে দেখতে, কিন্তু হুটহাট বন্যাকে কল দেয়াটা নিজের কাছেই খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবে তা ভেবেই কল করার সাহস পায় না। তানভীর ধীর গতিতে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আখিজোড়া অনবরত তাকেই খুঁজছে। মিম শুধালো, ভাইয়া আমরা এদিকে কেন আসছি? আমাদের বাসা তো এদিকে না, ঘুরতে আসছি, চুপচাপ বসে থাক। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ল হলুদ সেলোয়ার কামিজ পরনে একজনের দিকে। মাথায় সাদা ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিক, আপন মনে ঝালমুড়ি খাচ্ছে। শিওর হওয়ার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামালো বন্যার কাছাকাছি এসে। গাড়ির হর্নের শব্দে বন্যা ঘাড় ঘুরিয়ে তাকাতেই তানভীরের হৃদয়ে ঝুড়ির ন্যায় কিছু ঢোকার মতো অনুভূতি হলো। বন্যার দু চোখে গাঢ় করে কাজল দেয়া, বাসন্তী রঙের জামা আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানভীরের দৃষ্টি সরছেই না। ভেতর থেকে মিম বন্যাকে দেখে বলে উঠল, ভাই দেখো বন্যা আপু। এতে তানভীরের হোশ ফিরে। মিম আর আদি যে তানভীরের সাথে ছিল এটা তানভীরের মনেই ছিল না। তানভীর শান্ত স্বরে বলল, তোরা বস, আমি আসছি। তানভীর বের হয়ে একটু সামনে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করল, আপনি এখানে? এমনিতেই আসলাম। বন্যা নিজের হাতের ঝালমুড়ির দিকে তাকিয়ে আবারও তানভীরকে দেখে আস্তে করে বলল, ঝালমুড়ি খাবেন? না, খাও তুমি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা কাটিয়ে তানভীর শুধালো, বাসা থেকে এত দূর ঝালমুড়ি খেতে আসছো? বন্যা আবার একটু শব্দ করে হাসলো। এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। বন্যা ঘাড় ঘোরাতেই ঠোঁট জোড়া আরও প্রশস্ত হলো। স্বাভাবিক কণ্ঠে বলল, ওই তো আপুরা চলে আসছে। ওনারা আসতেই বন্যা বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানভীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। তানভীর কিছুটা থমমত খেয়েছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তানভীর সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মেঘের বড় ভাই, চিনতে পারছি। আপনার কথা অনেক শুনি, আপনি নাকি খুব রাগী। তানভীরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বন্যার আপু পুনরায় প্রশ্ন করল, তা আমাদের এদিকে কি মনে করে, ঘুরতে নাকি এমনিতেই? তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকেও ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ আসছে? তানভীর মৃদু হেসে বলল, না, বোনও আসেনি, মিম আর আদি গাড়িতে আছে। বন্যা তটস্থ হয়ে বলল, আগে বললেন না কেন? আপু তোমরা কথা বলো, আমি দেখা করে আসি। বন্যার বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদের নিয়ে আসছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসায় চলুন। না আপু, অন্যদিন আসবো। বন্যা মিম আর আদির সঙ্গে গল্প করছে, ঝালমুড়ি কিনে দিয়েছে। তাদের থেকে বিদায় নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসে গাড়ি থামালো। ততক্ষণে আবির মেঘকে নিয়ে চলে আসছে। তানভীর গলিতেই ওদের নামিয়ে দিয়েছে। তিন ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। আবির ভাই মেঘকে মাথার মুকুট কিনে দিয়েছে, সেটা দেখেই মিম মেঘের কাছে আবদার করছে তাকেও যেন এনে দেয়।
তারপর বন্যার সঙ্গে দেখা হয়েছে সেই কথাও বলছে। বাসায় ফিরে কিছুক্ষণ পরেই তানভীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথমবারেই কল রিসিভ হলো। তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কি করতেছো? তেমন কিছু না। কেন? হাত কাটছো কিভাবে? বন্যা আঁতকে উঠে নিজের হাতের দিকে তাকায়। তানভীর সন্ধ্যার দিকেই হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসায় হাতের কথাটা জিজ্ঞেস করতে পারেনি। বন্যা জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দা লেগে কেটে গেছিল। তানভীর রাগী স্বরে বলল, দা লেগে হাত কিভাবে কাটে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটেনি। তা তো ব্যান্ডেজ দেখেই বুঝেছি। ওষুধ খেয়েও ঠিক মতো। রাখছি। এদিকে মেঘ ঘন্টাখানেক পর আবিরের জন্য 1 কাপ কফি নিয়ে আস্তে আস্তে আবিরের রুমে ঢুকেছে। আবির চোখ বন্ধ করে বিছানার পাশে হেলান দিয়ে বসে আছে। মেঘ খুব সন্তর্পণে কাপটা টেবিলের উপর রাখলো। কয়েক সেকেন্ড আবিরকে দেখলো। বলতে চাইলো কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে আবির সুস্থির কণ্ঠে ডাকলো, মেঘ। অমনি মেঘের পা যুগল স্তব্ধ হয়ে গেছে। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না। মুখ ফুটে কিছু বলতেও পারছে না। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথায় খুব ব্যথা করছে। কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ? আবিরের কণ্ঠ অনেক ভার, কথাগুলো অনেক কষ্ট করে বলছে। মেঘ ঢোক গিলে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছিলাম। এই ব্যথা কফিতে কমবার নয়। মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুলে স্পর্শ করে। আবির চোখ বন্ধ করে বসে আছে। একবারের জন্য তাকিয়েও দেখছে না। আবিরের মাথায় হাত বোলাতে বোলাতে মেঘ ডাকলো, আবির ভাই। হুম। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল ফুপ্পির সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায় পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছে। মেঘ খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতে জড়াতে চাই না। তোর কিছু করতে হবে না। কেন? ফুপ্পি কি আপনার একার নাকি? ফুপ্পিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এ দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্তস্বরে বলল, তোকে আমি এই ঘটনায় জড়াতেই চাই না। কেন বুঝতে চাচ্ছিস না? কিছু হবে না আমার। আপনি তো বললেন আমি এই বাড়ির রাজকন্যা। রাজকন্যার কথা কে অমান্য করবে শুনি? আবির মলিন হাসল। পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু বলতে হবে না। আমি বড় আব্বু আর আব্বুকে রাজি করাতে পারবো। আপনি এত ভয় পাবেন না। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, রাজকন্যার ওপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আচরও আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছুই হবে না জনাব। আমি এখনই রাজি করিয়ে আসছি। এই শোন, পরে শুনবো। রাজকন্যা এখন গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছে। আবির আবারও মেঘকে ডাকে। ততক্ষণে মেঘ রুম থেকে বেরিয়ে পড়েছে। মাথা ব্যথা, ভয়, মেঘের চিন্তায় আবিরের মনটা খুঁতখুত করছে, অস্থির লাগছে। আবির যে নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে সর্বক্ষণ আগলে রাখে তা কি অষ্টাদশী জানে? মেঘকে অতি সামান্য কারণেও কেউ ধমক দিলে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এ অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মেঘকে আগে থেকেই সাবধানে রাখে। মেঘের সারা শব্দ নেই। আবির বুঝতে পারে মেঘকে থামানো সম্ভব না। গত দুরাত নির্ঘুম কাটিয়েছে। প্রচণ্ড মাথা ব্যথা সত্ত্বেও আবির উঠে বেলকনিতে আসলো। ততক্ষণে মেঘ নিচে চলে গেছে। সোফায় বসে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান কিছু কাগজপত্র দেখছিলেন। আবির উপর থেকে স্থির দৃষ্টিতে বাবা, চাচা আর মেঘকে দেখছে। ভেতরটা ভয়ে কাঁপছে। আবির ছোট থাকাকালীন আলী আহমেদ খান কয়েকবার আবিরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তারপর থেকে আজ অবধি পরিবার নিয়ে কোথাও যান না তিনি। মেঘ, মিমরা কোথাও ঘুরতে যেতে চাইলে ইকবাল খান নিয়ে যান। কখনো বাড়ির 3 বউ একসঙ্গে শপিংয়ে যান, কখনো 3 ভাই একসঙ্গে অফিসে বা অন্য কোথাও যান। আবার কখনো খানবাড়ির 3 রাজপুত্র আর 2 রাজকন্যা একসঙ্গে ঘুরতে যায়, কিন্তু সকলে একসঙ্গে আজ পর্যন্ত কোথাও যায়নি। ফুপ্পির জন্য মেঘ আজ রিস্ক নিয়ে আব্বু, বড় আব্বুকে রাজি করাতে নিচে আসছে। কিভাবে কি বলবে বুঝতে না পেরে রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে মালিহা খান চা করতেছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আম্মু দাও, আজ আমি চা করব। তুই পারবি না মা, হাত পোড়ায় ফেলবি। মোটেই না। তোমরা সবাই আমাকে এত ছোট মনে করো কেন? আমি কত বড় হয়ে গেছি দেখছো না?
তুই বড় হয়ে গেছিস? অবশ্যই হইছি। আগামী মাসে ১৯ বছরে পা দিতে যাচ্ছি। মাশাআল্লাহ, বিয়ের বয়স তো হয়েই গেছে, জামাই দেখতে হবে তাহলে। মেঘ লজ্জায় বড় আম্মুর আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। মনে মনে বলল, জামাই ফিক্সড। এখন তোমার ছেলের হাতে সব। তোমার ছেলে যত তাড়াতাড়ি রাজি হবে তত তাড়াতাড়ি আমি তোমার ছেলের বউ হব। আহা কি শান্তি। মালিহা খান ধীর হস্তে মেঘের মুখ থেকে আঁচল সরিয়ে খানিক হেসে বলল, বিয়ের নাম শুনি এত লজ্জা? মেঘ লাজুক হাসল। মেঘের এই লজ্জার কারণ যে অন্য কিছু মালিহা খানকে বোঝাতে দিল না। কিছুটা স্বাভাবিক হয়ে 2 কাপ চা নিয়ে চলে গেল। মেঘের হাতে চায়ের কাপ দেখে দু ভাই নড়ে চড়ে বসলেন। মোজাম্মেল খান চায়ের কাপ হাতে নিতে নিতে শান্ত স্বরে শুধালেন, আম্মু তুমি চা আনতে গেলে কেন? এমনিতেই। আলী আহমেদ খান প্রখর নেত্রে মেঘকে দেখে বললেন, মুখ দেখে মনে হচ্ছে বড়সড় আবদার আছে। কি লাগবে বলো মা। মেঘ হাসি মুখে উত্তর দিল, কিছুই লাগবে না বড় আব্বু। মোজাম্মেল খান পুনরায় জিজ্ঞেস করলেন, তোমরা নাকি আজ ঘুরতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? চিড়িয়াখানায় আর বোটানিক্যাল গার্ডেনে। ঘোরাঘুরি করে মন ভালো হয়েছে? মেঘ চোখ বন্ধ করে ঢোক গিলল। মনে সাহস জুগিয়ে বলল, ভালো লাগেনি, বরং মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে। কেন? ভয়ে মেঘের বুক কাঁপছে। আব্বু বা বড় আব্বু ধমক না দিয়ে বসেন। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘ বলে উঠল, সবাই সবার আব্বু আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে আসছিল। তারা কত আনন্দ করছিল, তাদের দেখতেও ভালো লাগছিল। আমার বোধশক্তি হওয়ার পর থেকে আমি কোনোদিন দেখিনি আমাদের বাসায় সবাই একসঙ্গে কোথাও ঘুরতে গিয়েছে। আমি চাই আগামীকাল আমাদের বাসার সবাই একসঙ্গে ঘুরতে যাব। এটা আমার অভিযোগ, সেই সঙ্গে আবদারও। আলী আহমেদ খান ধীর কণ্ঠে বললেন, তোমার আম্মু বড় আম্মু কাকিয়াকে নিয়ে যেও, আর আমি ইকবালকে বলবনি, সেও তোমাদের সঙ্গে যাবে। মেঘ অভিমানী কণ্ঠে জানালো, আমি বলেছি সবাই মানে খানবাড়ির প্রত্যেকে, সেখানে আপনারাও দুজনে পড়েন। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাদের কাজ আছে, বাকিদের নিয়ে যেও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, আমি খোঁজ নিয়েছি, অফিস ছুটি। প্লিজ আব্বু, প্লিজ বড় আব্বু চলুন না। না মামুনি, তোমরা ঘুরে আসো, টাকা দিয়ে দিবনি, খাওয়া দাওয়া করে কেনাকাটা করে আইসো। মেঘ এবার কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল, থাক, টাকা লাগবে না, আপনাদেরও কোথাও যেতে হবে না। আমি কত আশা নিয়ে আসছিলাম, সবাই একসঙ্গে ঘুরতে যাব, কত ভালো লাগবে। সত্যি বলতে আপনারা আমায় ভালোই বাসেন না, শুধু মুখেই বলেন। এভাবে বলছো কেন মা? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুও সাথে যাবে, তবুও মন খারাপ করো না। মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে বলল, বললাম তো কাউকে যেতে হবে না, আপনারা আপনাদের ব্যবসা কাজ নিয়েই ব্যস্ত থাকুন, আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকেও লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত, আপনারা আপনাদের কাজ করুন। মেঘ চলে যেতে নিলে আলী আহমেদ খান ডাকলেন। শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘ নিজের জেদ থেকে নড়বেই না। এক পর্যায়ে মেঘ বলে বসল, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারো সঙ্গে কথা বলবে না মেঘ। আলী আহমেদ খান বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। ছোট থেকেই বোনকে অনেক আদরে বড় করেছিলেন আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান। বোনের কোনো আবদার কখনো অপূর্ণ রাখেনি। খরচের টাকা বাঁচিয়ে বোনের জন্য গিফট নিয়ে আসতেন। প্রতি সপ্তাহেই 4 ভাই বোন মিলে ঘুরতে যেতেন। ইকবাল খান সবার ছোট থাকা সত্ত্বেও আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বোনের প্রতি ভালোবাসা বেশি ছিল। কিন্তু বোন এমন কাণ্ড ঘটানোর ফলে ভাই বোনের শারীরিক মানসিক দুভাবেই বিচ্ছেদ ঘটে। পরিবারকে সময় দেওয়া, বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছেন। দু একবার গেলেও মাথায় শুধু বোনের স্মৃতি ঘুরত। তার জন্য পরিবারের দায়িত্ব ছেড়ে ব্যবসার হাল শক্ত করে ধরেছেন। বড় ভাইয়ের দেখাদেখি মোজাম্মেল খানও ধীরে ধীরে একই পথের পথিক হয়ে গেছেন। সেই সঙ্গে পরিবারের পুরো দায়িত্ব পড়েছে ইকবাল খানের উপর। বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া, ডাক্তার দেখানো, ঘুরতে নিয়ে যাওয়া সম্পূর্ণ দায়িত্বই ইকবাল খানের। অনেক ভেবেচিন্তে অবশেষে আলী আহমেদ খান জানালেন তিনিও আগামীকাল যাবেন। এবার মেঘের খুশি দেখে কি, মেঘ ছোটে গিয়ে আম্মু বড় আম্মুকে ডেকে নিয়ে আসছে। আকলিমা খান মিম আদিকে পড়াচ্ছিলেন, তাদেরকেও ডেকে নিয়ে আসছে। এর মধ্যে আবির নিচে নামছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে টানা 2 বার ভ্রু নাচালো। আবিরও নিঃশব্দে হাসলো, চোখের ইশারাতেই মেঘের প্রশংসা করলো। আবির নামতেই মোজাম্মেল খান জিজ্ঞেস করলেন, আগামীকাল কি তুমি ফ্রি আছো?
কিছু কাজ আছে? কেন চাচ্চু? মেঘ একদম পাগল করে ফেলতেছে। আগামীকাল নাকি ভালোবাসা দিবস। সেই উপলক্ষে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তুমি কি সময় দিতে পারবে? আবির উদাসীন কণ্ঠে বলল, সবাই গেলে আমার তো সময় দিতেই হবে। কাজ না হয় পরেই করলাম। আবিরের ভাবের কথা শুনে মেঘ কপাল কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। দিনরাত এক করে ফুপ্পিকে নিয়ে ভাবা মানুষটা ফুপ্পির সাথে সবার দেখা করানোর চিন্তায় আধমরা হয়ে যাচ্ছিল। অথচ আব্বুর সামনে এসে কি সুন্দর করে বলছেন ওনার নাকি কাজ আছে। কি এমন কাজটা ওনার? এর মধ্যে ইকবাল খান বাসায় আসছেন, তানভীরকেও জানানো হয়েছে কোথায় যাওয়া হবে, কখন যাবে সব সিদ্ধান্ত শেষে যে যার মতো চলে গেছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান দুজন আবারও কাগজপত্র দেখছেন। ইকবাল খান, আকলিমা খান, মিম আদি সকলে রুমে চলে গেছেন। আবির খেতে বসেছে। আবিরকে দেখে মেঘ আবিরের বিপরীতে গিয়ে বসলো। ডাইনিং টেবিলে আর কেউ নেই। হালিমা খান খাবার রেডি করছেন। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার আগামীকাল কি এমন কাজ আছে শুনি? কোনো কাজ নেই। কেন? একটু আগে যে বললেন ব্যস্ত, কাজ আছে। আবির ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত করে বলল, কখনো কখনো পরিস্থিতি বুঝে মুখে মুখে হলেও ব্যস্ততা দেখাতে হয়। সবাই এক্সাইটেড হয়ে গেলে সমস্যা আছে। মেঘ মাথা চুলকে বলল, আপনি কি ভাবেন আর কি করেন আপনিই জানেন। আবিরের প্রশস্ত ওষ্ঠ আরও বেশি প্রশস্ত হলো। আবির তপ্তস্বরে বলল, থ্যাংক ইউ মাই ডিয়ার স্প্যারো। মাই প্লেজার। আজ সকাল থেকে বাড়িতে হইচই। মিম, মেঘ আদি তিনজনই খুব এক্সাইটেড। গতকাল হুট করে আবির শাড়ি নিয়ে আসছিল, তাই সাজার তেমন সময় পাইনি। আজ মেঘ সকাল সকাল চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ভেজা চুল ছেড়ে সারা বাড়ি ঘুরছে। সবাই রেডি হয়ে যাচ্ছে। কি ড্রেস পরবে মেঘ এখনও সিদ্ধান্তই নিতে পারছে না। ভালোবাসা দিবসে আবিরের সঙ্গে মিলিয়ে জামা পরবে, এটা আগে থেকেই ভেবে রেখেছিল। কিন্তু সারাদিন যাবৎ আবিরের কোনো হদিস নেই। সেই সকালে বেরিয়েছে, এখনও আসছে না। সবার বলাবলিতে মেঘ রেডি হতে চলে গেছে। মেঘ লাল রঙের একটা গাউন পরেছে। চুলগুলো বেনি করে সামনের দিকে রেখেছে। এক হাতে ঘড়ি, আরেক হাতে আবিরের দেয়া কাচের চুড়ি থেকে এক সেট লাল রঙের চুড়ি পরেছে। আজ কানে বড় দুল দিয়েছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে আইলাইনারের সাথে হালকা করে দেয়া কাজল। আগে মেঘ গাঢ় করে কাজল দিত, কিন্তু আবিরের ভয়ে এখন কাজল দেওয়া ছেড়েই দিয়েছে। হঠাৎ হঠাৎ হালকা করে একটু দেই। মেঘ রেডি হয়ে সোফায় বসে ফোন চাপতেছিল। এর মধ্যে আবির বাসায় আসছে। আর চোখে মেঘকে খানিক দেখেই দ্রুত রুমে চলে গেল। 20 মিনিটের মধ্যেই শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নেমে পড়েছে। আজকে পাঞ্জাবি পরেছে। আবিরের পাঞ্জাবিটা বেশ কয়েকটা রঙের কম্বিনেশনে তৈরি, তবে সেটাতে লাল রং একটু বেশি ভাসছে। মেঘের ইচ্ছে পূরণ হয়েছে দেখেই মাথা নিচু করে মুচকি হাসল। আবির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। পেছন পেছন মেঘও ছুটল। মেঘকে ছুটতে দেখে আবির থমকে দাঁড়ালো। মেঘ কাছে আসতেই শান্ত স্বরে বলল, ওখানে একদম শান্ত থাকবি। ফুপ্পিকে তুই চিনিস না, আর আজকের জন্য জান্নাত আপুকেও চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরতে যাবি না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন? ফুপ্পি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছিল। আইরিন কল দিয়ে কান্নাকাটি করতেছিল, তাই বাসায় গিয়েছিলাম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার ফুপ্পির জন্য খুব টেনশন হচ্ছে, আর আমার আব্বুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক, তুই মুড অফ করে থাকিস না। বাসার সকলের সঙ্গে ঘোরার ইচ্ছে পূরণ হচ্ছে সেটাতেই ফোকাস কর। মেঘ কথা না বাড়িয়ে সোজা গাড়িতে বসলো। একটু পর মিম আদি সকলেই চলে আসছে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গায় ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা পার্কে আসলো। আবির আর তানভীর এমন ভাব নিচ্ছে যে বাবা চাচার কথা ছাড়া তারা কোনো দিকে যায় না। রমনা পার্কে যাবে কিনা সেই অনুমতিও বাবার থেকে নিয়েছে আবির। শান্ত পরিবেশে হাঁটছে সকলে। মেঘের কথা মাথায় রেখে আলী আহমেদ খান নিজেই মিম মেঘকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এটা সেটা গল্প করছেন। সামনের দিকে 3 ভাই, মিম, আদি, মেঘ, তারপরও 3 বউ, সবশেষে আবির আর তানভীর। ফুপ্পির কথা জানতে মেঘ ইচ্ছে করেই সামনে থেকে পিছনে আসছে, কিন্তু পরিস্থিতি বেশ ঠান্ডা। আবির তানভীর কোনো কথা বলছে না। আবির ফোনে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে।
তানভীর আবির কারো কাছে পাত্তা না পেয়ে মেঘ চলে যেতে নিলে আবির আচমকা মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে। মেঘ পেছন ফিরতেই আবির চোখে ইশারা করলো সামনে না আগানোর জন্য। সামনে সবার হাঁটা হঠাৎই থমকে গেছে। মেঘ এবার ঘাড় ফিরিয়ে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীর কিছুই দেখেনি ভাব করে মেঘকে ক্রস করে সামনে এগিয়ে মেঘকে আড়াল করে দাঁড়িয়েছে। আবির মেঘের হাত ধরে রাখছে। এই দৃশ্য যেন কারো নজরে না পড়ে তার জন্যই আড়াল করে দাঁড়িয়েছে। মালিয়া খান জান্নাতকে দেখেই এগিয়ে গেছেন। বাকিরা সেখানেই দাঁড়িয়ে আছে। মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বললেন, আরে জান্নাত, কেমন আছো? জান্নাত একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আপনারা সবাই বুঝি ঘুরতে আসছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেঘের আবদার আজকের স্পেশাল দিনে সবাইকে নিয়ে ঘুরবে, তার জন্য আসলাম। জান্নাত একবার আলী আহমেদ খানকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তা জান্নাত, তুমি কি একা আসছো? জান্নাত হাসি মুখে বলল, না, বলে ঘাড় ফিরিয়ে তাকিয়ে গাছের নিচে বসা মহিলার দিকে তাকালো। মালিয়া খান কিছুটা পিছিয়ে আলী আহমেদ খানের কাছাকাছি এসে আস্তে করে বললেন, উনি মনে হয় জান্নাতের আম্মু। আপনাকে যে বলেছিলাম কিছু তো বললেন না। আজকে তাহলে আমাদের বাসায় দাওয়াত দিবনি। আপনি কি বলেন? ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছে দিও দাওয়াত, আমার কোনো সমস্যা নেই। মালিয়া খানের মুখে উজ্জ্বলতা ঝলঝল করছে। উত্তেজিত কণ্ঠে জান্নাতকে প্রশ্ন করলেন, উনি তোমার আম্মু না? ডাকো, একটু কথা বলি। জান্নাত ঘাড় ঘুরিয়ে ডাকলো, আম্মু এদিকে আসো। ঠোঁটে হাসি রেখেই জান্নাত মালিয়া খানকে বলল, উনি আমার শাশুড়ি আম্মু। সহসা স্তব্ধ হয়ে গেছে সবকিছু। মালিয়া খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাতের কথা শুনে আলী আহমেদ খানও কপাল কুঁচকালেন। মালিয়া খান প্রায়ই আবিরের জন্য জান্নাতের কথা বলেন, কিন্তু আলী আহমেদ খান তেমন সাড়া দেননি বলে এতদিন কিছুই বলতে পারেননি। অথচ সেই মেয়ে বিবাহিত। ওনাদের সাথে সাথে বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে। মালিহা খান এতটাই শকড যে কিছুতেই বলতে পারছেন না। এদিকে আবির মেঘের হাত ধরেই রেখেছে যাতে মেঘ কোনোভাবেই সামনে না যায়। তানভীর মেঘের সামনে দাঁড়ানো, তাই মেঘ জান্নাত আপুর কথা শুনলেও আপুকে দেখতে পাচ্ছে না। মেঘ ঘাড় কাত করে জান্নাতকে দেখার চেষ্টা করছে। আকলিমা খান খানিক ভেবে প্রশ্ন করলেন, তোমার বিয়ে কবে হয়েছে? অক্টোবরের 12 তারিখ আন্টি। মালিহা খান এবার দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলেন। আজ ফেব্রুয়ারি 14, মানে 4 মাসের উপরে হয়েছে জান্নাতের বিয়ে হয়েছে। অথচ উনি তাকে ছেলের বউ বানাতে উঠে পড়ে লেগেছিলেন। হালিমা খান বললেন, আমাদের বললে না তো? আসলে আন্টি, হুট করেই বিয়ের 3 তারিখ ঠিক হয়েছিল, আর ওই রকম প্রোগ্রামও করা হয়নি, তার জন্য আর বলা হয়নি। তা তোমার হাজবেন্ড কি করে? জবের জন্য আপাতত দেশের বাহিরে আছেন। দোয়া করবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ। স্বামী সংসার নিয়ে সুখে থাকো। মালিহা খানের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। জান্নাতকে দেখে যতটা উত্তেজিত ছিল এখন ঠিক ততটাই নিরুদ্বেগ। কোমল দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত পুনরায় একটু উঁচু স্বরে ডাকলো, কি হলো আম্মু, আসো। এবার মহিলা উঠলেন, মাথায় ওড়না দেয়া, মাথা নিচু করে এগিয়ে এসে ভরাট শীতল কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। আস্তে করে সকলেই সালামের উত্তর দিয়ে তাকালেন সেই মহিলার দিকে। মহিলা মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো আলী আহমেদ খানের সাথে। পাশে তাকাতেই মোজাম্মেল খান। প্রকৃতি যেন থমকে গেছে। মুহূর্তেই নিস্তব্ধতায় ছেয়ে গেছে সবকিছু। মাহমুদা খানের দৃষ্টি একে একে সকলকে দেখছে। মালিহা খান, ইকবাল খান, পেছনে হালিমা খান আর আকলিমা খানকেও এক পলক দেখে নিলেন। আবিরের হাতে থাকা মেঘের ছোট্ট হাতটা থরথর করে কাঁপছে। ভয়ে বুকের ভিতর হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক। হাত পা ঠান্ডা হয়ে আসছে। 28 বছর পর মুখোমুখি হয়েছে ভাই বোন। কি হতে চলেছে ভেবেই মেঘের শরীর ঘামতে শুরু করেছে। আবির 2 কদম এগিয়ে মেঘের পাশে দাঁড়ালো। মেঘের হাত ছাড়তেই মেঘ ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে আবির তৎক্ষণাৎ ডান হাত দিয়ে মেঘের কনুইয়ের ওপর চেপে ধরল। মেঘ আর চোখে আবিরের দিকে তাকাতেই আবির মলিন হেসে প্রখর তপ্তস্বরে বলল, হেই রিল্যাক্স, কিচ্ছু হয়নি। মেঘ শীতল চোখে আবিরের চোখের মুখে তাকিয়ে আছে। কপালের ঘাম বেয়ে বেয়ে নিচে পড়ছে। দুশ্চিন্তায় দুধের ন্যায় মুখ বিবর রক্তাভ হয়ে গেছে। মেঘ অল্পতেই ইমোশনাল হয়ে যায়। পরিস্থিতি সামলানোর আগেই ভেঙে পড়ে। আবির পকেট থেকে রুমাল বের করে আলতোভাবে মেঘের কপাল, নাক, থুতনি মুছতে মুছতে বলল, এই পাগল, এত টেনশন কিসের তোর? আমি আছি তো নাকি?
আবির মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে ধীর কণ্ঠে বোঝাচ্ছে। মেঘও শান্ত মেয়ের মতো আবিরের কথা শুনছে। এদিকে মাহমুদা খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সকলেই। 28 বছর পর কাউকে হুট করে দেখলে কখনোই চেনা সম্ভব না। বেশ কিছুক্ষণ পর ইকবাল খান শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, আফা। মিম আদি একবার আব্বুর মুখের দিকে তাকাচ্ছে, আবার মহিলাকে দেখছে, আবার ঘাড় ফিরিয়ে বাকিদেরকেও দেখছে। হালিমা খান আর আকলিমা খান মাহমুদা খানকে বাস্তবে দেখেনি, দু একবার শুধু ছবিই দেখেছিল, তাই তেমন চিনে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুই? মালিহা খান এখনো নিশ্চুপ। জান্নাতের বিষয়টাতেই এখনো স্বাভাবিক হতে পারছেন না, তার উপর এত বছর পর ননদের সাথে দেখা। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার। এদিকে আলী আহমেদ খানও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। মিম আর আদি দুজনে বেশ কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে অবশেষে আব্বুকে প্রশ্ন করল, আব্বু উনি কে? ইকবাল খান উত্তর দিতে পারছেন না। নিজের সন্তানের সামনে বোনকে কি বলে পরিচয় দিবেন সেটাও বুঝতে পারছেন না। ইকবাল খান অসহায়ের মতো তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। মিম একবার প্রশ্ন করে থেমে গেল, আদি বারবার প্রশ্ন করিয়ে যাচ্ছে। কেউ কোনো উত্তর দিচ্ছে না। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে মাহমুদা খান জিজ্ঞেস করলেন, কেমন আছো ভাইজান? একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমেদ খানের বুকটা কেঁপে উঠল। ঢোক গিলে উষ্ণ স্বরে বললেন, আলহামদুলিল্লাহ। স্নিগ্ধ শীতল পরিবেশ, পাখিদের কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। কেউ কোনো কথা বলছে না, আবার জায়গা থেকে নড়ছেও না। আদি কিছুক্ষণ থেমে থেমে আবার প্রশ্ন করে। মাহমুদা খানের পরিচয় জানতে চায়, কিন্তু কেউ বলে না। জান্নাত সশরীরে এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। আসিফ কল দেয়ায় ফোন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু কথা শেষ হয়নি, চলো বাসায় যাই। মাহমুদা খানের গলায় কান্না আটকে আছে। এত বছর পর ভাইদের স্বচক্ষে দেখছেন, ঠিকমতো কথাও বলতে পারছেন না। মাহমুদা খান শীতল কণ্ঠে বললেন, আসছি ভাইজান। মাহমুদা খান জান্নাতের পাশে হেঁটে যাচ্ছেন। প্রত্যেকেই সেদিকে তাকিয়ে আছে। প্রতিটা সদস্যদের ভেতর ঘুরে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান সহ সকলেই আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। সন্তানদের প্রশ্নের উত্তর না পারছে সত্যি বলতে, আর না পারছে এড়িয়ে যেতে। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। আবির নিঃশব্দে ডান ভ্রু উঠাতেই মেঘ বিড়বিড় করে বলল, ফুপ্পি চলে গেল কেন? আমি বলছি চলে যেতে। কেন? আবেগ, অনুভূতি, ভালোবাসা 28 বছর যাবৎ চাপা পড়ে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর 5-10 মিনিটে গলবে না, তার জন্য পর্যাপ্ত সময় লাগবে। স্তব্ধ পরিবেশ স্তব্ধ রেখেই সকলে বাসায় ফিরে আসে। কারো মুখে কোনো কথা নেই। বাসায় আজ রান্না নেই, খাওয়া দাওয়া নেই। মিম আদিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তিন বউ রান্নাঘরে দাঁড়িয়েই ঘণ্টাখানেক আলোচনা করেছে। তিন ভাইয়ের মনে কি চলছে কে জানে। তিনজনই তিনজনের রুমে বসে আছে। কি ভাবছে কে জানে। তানভীর বাসায় ফিরে আবারও বেরিয়েছে। টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করে বন্যাদের এলাকায় আসছে। কিন্তু বন্যার কোনো হদিস নেই। আজকের স্পেশাল দিনে বন্যার দেখা পাবে না ভাবতেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সন্ধ্যার পর হয়ে গেছে, বন্যার বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তানভীরের মন যেতেও চাইছে না। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর তানভীর বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই তানভীর বলল, এই মেয়ে কোথায় আছো? তানভীরের ধমকের স্বরে বলা কথাতে বন্যা না চাইতেও কেঁপে ওঠে। সদ্য ঘুম থেকে ওঠা মেয়েটা নরম স্বরে উত্তর দিল, বাসায়। কেন? আমি তোমাদের বাসার গলির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। মানে? আসতে বলছি, আসো। বলেই তানভীর কল কেটে দিয়েছে। বন্যা শোয়া থেকে উঠে বসে। ফোনের নাম্বারটা আবারও চেক করে। সত্যি সত্যি তানভীর ভাই। কিন্তু উনি হঠাৎ এখানে এসে কল দিবেন এটাই ভেবে পাচ্ছে না বন্যা। চোখে মুখে অল্প একটু পানি ছিটিয়ে টাওয়েল দিয়ে মুছল কিনা ছুটে গেল নিচে। সদ্য ঘুম থেকে ওঠায় চুলের অবস্থা নাজেহাল। কিন্তু আঁচড়ানোর সময় নেই। নিচে বন্যার ভাই টিভি দেখছিল। বন্যাকে ছুটতে দেখে শোধায়, ছোট আপু পাগলের মতো কোথায় যাচ্ছিস? সামনেই। কি হয়েছে আমায় বল। কিছু হয়নি, তুই টিভি দেখ। বলেই বন্যা দৌড়ে বেরিয়ে গেছে। গলির ঠিক সামনেই তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দেখা মাত্রই দৌড়ের গতি কমে গেছে। ধীর গতিতে এগিয়ে গেল। গলায় ওড়না পেঁচানো, চুল আগোছালো, মুখ মলিন হয়ে আছে। তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যাকে নিরীক্ষণ করল। বন্যা কিছু বলার আগেই তানভীর ভারী কণ্ঠে বলল, সন্ধ্যাবেলা চুল ছেড়ে বের হইছো কেন? আর চুলের এ দশা কেন? মাথায় ওড়না দাও।
বন্যা ওড়না মাথায় দিতে দিতে নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, ঘুমাইছিলাম। অসময়ে ঘুমাও কেন? সন্ধ্যাবেলা ঘুমাতে নেই, তুমি জানো না? জানি, ঘুম পাচ্ছিল তাই। হাতের কি অবস্থা দেখি? বন্যা আস্তে করে হাত বাড়ালো, ব্যান্ডেজ খুলে ফেলছে। তানভীর বন্যার হাত ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে হাতটা দেখলো। তারপর ধীর স্বরে বলল, দেখে শুনে কাজ করতে পারো না? কিছু ঔষধ বন্যার হাতে দিয়ে বলল, এই ঔষধগুলো ঠিকমতো খেও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গতকালই নিয়ে আসতাম, কিন্তু জরুরি কাজে বের হয়েছিলাম, আর এত রাতে বের হতে পারবো না, তাই আসিনি। আমি ঔষধ খাচ্ছি, আজ থেকে এগুলো খাবা। আন্দাজি আনিনি, ডাক্তারের সাথে কথা বলেই নিয়ে আসছি। এটুকু বিশ্বাস করতে পারো। বিশ্বাসের কথা আসছে কোথা থেকে? আমি বলছিলাম আর কিছু বলতে হবে না, খাবারগুলো খেয়ে নিও। নাও, এত কিছু কেন আনছেন? এসবের কোনো দরকার ছিল না। তাহলে কি দরকার বলো, এনে দিয়ে যাচ্ছি। আল্লাহ, কিছুই দরকার নাই আমার। মেঘ কোথায়? বাসায়। কল দিলে কল ধরে না, একটু বলে দিবেন প্লিজ। বনু একটু টেনশনে আছে, টেনশন ফ্রি হলে নিজেই কল দিবি। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? তেমন কিছু না, বাসায় একটু সমস্যা চলতেছে। জানোই তো, বনু অল্পতেই হাইপার হয়ে যায়, এই আর কি। বন্যার মাথায় আবির ভাইয়ার কথাই ঘুরছে। বাসার আর কোনো সমস্যার কথা বন্যার মাথায় আসছে না। তবে কি আবির ভাইয়ার সঙ্গে সমস্যা হয়েছে? বন্যা উদ্বিগ্ন কণ্ঠে আবারও প্রশ্ন করল, বাসায় কি সমস্যা হয়েছে বলা যাবে প্লিজ? বনুকে জিজ্ঞেস কইরু, বনুই বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাইরে থাকা ঠিক না, বাসায় চলে যাও। জি আচ্ছা, ধন্যবাদ। বন্যা গলি দিয়ে চলে যাচ্ছে। লাইটের আলোতে তানভীর তীর দৃষ্টিতে চেয়ে সেই দৃশ্য দেখছে। এদিকে বাসার হিমশীতল পরিবেশ দেখে মেঘের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় ফিরে ফুপির সঙ্গে কথা বলেছে। বেশি কিছু সময় যাবৎ আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। মেঘ বেলকনি থেকে আবিরকে দেখেই নিচে আসলো। আবিরের চোখ বন্ধ দেখে মেঘ মৃদুভাবে ডাকলো, আবির ভাই। আবির চোখ মেলে আর চোখে তাকালো, কিছুই বলল না। মেঘ আবারও বলল, এখানে বসে আছেন কেন? রুমে যান। রুমে যেতে ভয় লাগতেছে। আব্বুর নিস্তব্ধতা আমায় খুব ভাবাচ্ছে, আর কারোরটা জানি না, তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। বড় আম্মু খুব কষ্ট পাইছে। জান্নাত আপুর বিষয়টা আগে জানিয়ে দিলেই হতো। আম্মুর কষ্ট পাওয়াটা আহামরি কিছু না। আমি বারবার বারণ করার সত্ত্বেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পরেও যেহেতু মানেনি, তাই আমি আর কিছু বলিনি। বউ ভাবতে থাকুক, আমার না হোক, আসিফ ভাইয়ার বউ তো। আমি যেটা চাইছিলাম ওটা হয়নি। কি চাইছিলেন? তানভীরকে দিয়ে জান্নাতকে আনাইছি। তানভীর আর জান্নাতের বয়স কাছাকাছি। আমি ভাবছি আম্মু বা মামনি করলে তানভীরকে নিয়ে সন্দেহ করবে, আর আমি ওইটাকে কাজে লাগাবো। উল্টো আমি ফেঁসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানানোর চিন্তা করে ফেলছে। তার মানে এসব আপনাদের প্ল্যান? হ্যাঁ, সবটাই পরিকল্পিত। আগে যে বলছেন আমার জন্য জান্নাত আপুকে আনছিলেন, তোর জন্যই তো আনছি। ফুপ্পি কি তোর না? চান্স কি তুই পাসনি? তাহলে কার জন্য করছি এসব? মেঘ নিশ্চুপ। আবির পুনরায় বলল, তোর জন্য যদি শুধু শিক্ষক লাগতো, তবে এই শহরে ভালো শিক্ষকের অভাব ছিল না। তারা তোকে দায়িত্ব নিয়ে পড়িয়ে চান্সও পাওয়াতো, কিন্তু ফুপ্পির সাথে কিভাবে সম্পর্ক ঠিক করব তা ভেবে পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল জান্নাত। জান্নাত তোকে পড়ালে আর তুই চান্স পেলে বাসার মানুষের জান্নাতের প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে ফুপ্পির সংস্পর্শে আসা যাবে। আরেকটা হচ্ছে বউ বানানোর চিন্তা। ওইটা আসলে শুরুতে ছিল না। তানভীরকে দিয়ে আনাইছিলাম, কারণ আমি দেশে ছিলাম না। দেশে ফিরে আমি টিচার কিভাবে পাবো? তাছাড়া যে জান্নাত রাকিবের বোন, এটা জানালে সবাই শিওর ধরে নিত আমার জান্নাতের সাথে সম্পর্ক। এজন্যই মূলত তানভীরকে দিয়ে আনানো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মেঘ কপাল চুলকে বিড়বিড় করে বলে, আপনি খুব চালাক। মাগনা হিটলার বলি না আপনাকে। চালাক আর হতে পারলাম কোথায়? নিয়তির বেড়াজালে বন্দি হয়ে আছি আমি। কি হয়েছে? কিছু না, রুমে গিয়ে রেস্ট নে। মেঘ রুমে এসে টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। 20-25 মিনিট পর আবির দরজায় আসলো, ঠান্ডা কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলতেই দেখলো আবির। মৃদু হেসে বলল, আসুন। আবির হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকলো। মেঘের টেবিলে নুডলসের বাটি রেখে বলল, রাতে রান্না করেনি, এটা খেয়ে নে। নুডলস আপনি রান্না করেছেন? হ্যাঁ। আপনি নুডলসও রান্না করতে পারেন? জি ম্যাডাম। আর কি কি পারেন? কি খেতে চান বলুন শুধু। বাব্বাহ, এত কনফিডেন্স! মেঘ মায়াবী দৃষ্টিতে আবিরকে দেখছে।
আবিরের কণ্ঠে এই শুনলে অষ্টাদশীর কোমল হৃদয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র রান্না করে আসায় আবির শরীর কিছুটা ঘেমে গেছে। ঘামে ভেজা কপালে চুল লেপ্টে আছে, নাকের ডগায় ঘাম চিকচিক করছে। দাড়িগুলোতে চোখ পড়তেই অষ্টাদশী ঢোক গিলল। সম্পূর্ণ আবিরই অষ্টাদশীর প্রিয়, তবে আবিরের দাড়ি অষ্টাদশীর ইমোশন। দাড়িতে নজর পড়তেই ছুতে ইচ্ছে করে, আর কোনোভাবে স্পর্শ করলেও গা শিউরে ওঠে। আবিরের দাড়ি দেখতে দেখতে আবিরের গালে কিস করার ঘটনা মনে পড়ে গেল। অমনি মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আবির মৃদুস্বরে শুধালো, কি হয়েছে, কোনো সমস্যা? মেঘ মনে মনে আওড়ালো, আপনি মানুষটা আগাগোড়াই সমস্যা। মায়ার চাদরে আবদ্ধ করে দিনকে দিন আমার প্রগাঢ় মনকে অনুগ্রহ করে তুলছেন। কি ভাবছিস? তেমন কিছু না। বল শুনি। বলবো? বল। ধমক দিবেন না তো? না, ধমক দিব না। তোর মনে যা যা অজ্ঞাত কথা আছে বল, সব শুনবো আমি। আমি বলতেই মেঘের ফোনে কল বেজে উঠল। মেঘ ফোন হাতে নিতে নিতেই দেখলো মিনহাজের কল। আবিরের চোখে মিনহাজ নাম পড়া মাত্রই আবিরের রগে রগে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। রাগে শরীর গরম হতে শুরু করেছে, চোখ রক্তাভ হয়ে গেছে। মেঘ কল কেটে দিয়েছে, তারপরও আবার কল দিয়েছে। আবির ফ্লোরের দিকে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকের স্পেশাল দিনে আবির মেঘকে একটুও সময় দিতে পারেনি। তাই ভেবেছিল আজ মেঘের মনে সুপ্ত অনুভূতি জানবে, যতটা সম্ভব মেঘকে আশ্বস্ত করবে। কিন্তু মিনহাজ কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মিনহাজের দ্বিতীয় কল রিসিভ করলো মেঘ। মিনহাজ আধো আধো কণ্ঠে বলল, বেবি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা কানে ঢোকা মাত্র আবিরের কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। ক্রোধে এক হাতে কপালের দুপাশ চেপে ধরেছে। বসে থাকতে ইচ্ছে করছে না। বসা থেকে উঠে দীর্ঘ কদম ফেলে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের প্রস্থানের শব্দ শুনেই ঘাড় ফিরিয়ে দেখল। রাগে গজগজ করতে করতে মিনহাসকে বলল, হারামি, রাগ তোর ভ্যালেন্টাইন। আমার ভ্যালেন্টাইনের 18টা বাজাই দিছিস। আমায় বেবি বলবি না বানর, তুই জীবনেও ভালো হবি না। কল কেটে দেওয়ার পরও বারবার কেন কল দিচ্ছিস? আমার কপালটাই খারাপ, ধুর, ভাল লাগে না, বাই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে একটু শান্তশিষ্টভাবে কথা বলবে, তখনই কেউ না কেউ বাধা দেয়। মেঘের মেজাজ চরমে। বন্যা ফোন দিচ্ছে, কল কেটে রাগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের আক্রোশ ক্রমে ক্রমে বাড়ছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিনহাজ আর তামিমকে প্রথম দিনেই ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল। তানভীর আর রাকিব এতবার বলার পরও আবির সায় দেয়নি। প্রতিনিয়ত এদের আচরণ নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবির আজ পর্যন্ত মেঘকে ভালোবেসে বেবি ডাকতে পারল না। কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। আবির বারান্দায় গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে রক্ত টকবক করে উঠছে। ঘণ্টাখানেক পর আবির আবারও নিচে আসছে। রাত 12টা নাগাদ সোফাতেই শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টাও হয়নি নিচে চিল্লাচিল্লির শব্দে আবির তাড়াহুড়ো করে ছুটে আসে। মেঘ, তানভীর, ইকবাল খান, মোজাম্মেল খান সকলেই সজাগ হয়ে গেছেন। আবিরের আব্বুর শরীর খারাপ লাগছে, মাথা কেমন করছে, শরীর ঘামতেছে। ইকবাল খান আর মোজাম্মেল খান তড়িঘড়ি করে গাড়ি বের করতে চলে গেছেন। এদিকে মালিহা খানের কান্না বাকি দুজনেও থামাতে পারছেন না। হাসপাতালে চলে যেতে চাচ্ছেন। আবির বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানভীর আলী আহমেদকে বের করেছে। এদিকে মেঘ অঝরে কাঁদছে। বড় আব্বুর সঙ্গে ওকে নিতেই হবে। ঘরে মায়ের কান্না থামাতে পারছে না। এদিকে মেঘ মেইন গেট পেরিয়ে বাহিরে এসে কেঁদেই যাচ্ছে। রাত প্রায় 2টা বাজতেছে। আবির কয়েকবার মেঘকে ভেতরে যেতে বলেছে, কিন্তু মেঘ জায়গা থেকে নড়ছেও না। বাধ্য হয়ে আবির এসে মেঘের 2 চোখ মুছে 2 গালে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, কান্না করিস না প্লিজ, আব্বুর কিছু হয়নি। মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেসার বেড়েছে। তোরা সবাই যদি এভাবে কান্না করিস আমি কিভাবে সবকিছু সামলাবো বল? তুই আম্মুর কাছে যা প্লিজ। আম্মুকে শান্ত করে ওষুধ খাইয়ে দিস আর আম্মুর কাছেই থাকিস। মেঘ কাঁদো কাঁদো গলায় বলল, ঠিক আছে।